কোভিড-19 এর জন্য কিন্তু আমরা এখন লকডাউন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি। এর আগে কিন্তু সরকার একটা সার্টেন পিরিয়ড অবধি লকডাউন করেছিল, আবার লকডাউনটা 23 মে অবধি কিন্তু বাড়ালো। এখন সরকার যদি লকডাউন বাড়িয়েও দেখে যে এর ফলে খুব একটা সুরাহা হচ্ছে না, তাহলে কিন্তু পরবর্তীকালে কারফিউ কিন্তু জারি করতে পারে। কোভিড-19 কিন্তু বিশ্ব অর্থনীতিকে বেশ চ্যালেঞ্জের মুখে এনে দিচ্ছে। কেননা এই তোমরা ভাবছো কোভিড-19 তো একটা ডিজিজ, রোগ, এটা অর্থনীতিকে আবার চ্যালেঞ্জের মুখে এনে দেবে কেন? এটা দেখো বড় বড় বিশ্বের তাবৎ তাবৎ দেশগুলোর পাবলিক হেলথকেও যেমন একটা চ্যালেঞ্জের মুখে এনে দিয়েছে, বিশ্ব অর্থনীতিকেও কিন্তু চ্যালেঞ্জের মুখে এনে দিয়েছে। প্রত্যেক দিনই যদি আমরা নিউজ চ্যানেলের দিকে চোখ বোলাই তাহলে দেখতে পারবো বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর শেয়ার মার্কেটে ধস নেমেছে। ভারতবর্ষ তো সেখানে বলা যেতে পারে নগণ্য। বৃহত্তম অর্থনীতি যেগুলো বিশ্বের দাঁড়িয়ে আছে তারাই যদি ধস নেমে যায় তাহলে ভারতবর্ষের তো নামতে বাধ্য। কোভিড-19 জন্য কিন্তু অর্থনীতির ক্ষেত্রে যারা বিশিষ্ট অর্থনীতিবিদ তাদের কিন্তু চিন্তার একটা কপালে ভাঁজ ফেলে দিচ্ছে, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। তোমরা ভেবো না আবার এই ভিডিওতে কিন্তু তোমাদের আমি প্যানিক ক্রিয়েট করছি। তোমরা আমাকে দেখছো প্রয়াস WBCS চ্যানেলে সম্পূর্ণ বিনামূল্যে। আজকে তোমাদের আমি ক্লাস করাবো কোভিড-19 জন্যে অর্থনীতির ওপর যে চ্যালেঞ্জেসে পড়ছে সেটা এবং ফিনান্সিয়াল এমার্জেন্সি। এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট টপিক, কেননা আপকামিং যে পরীক্ষাগুলো আছে সেখানে কিন্তু একটা হট কেক বলা যেতে পারে এই টপিকটা। কেননা বর্তমানে যে সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই সমস্যা থেকে কিন্তু আমরা দেখতে পেরেছি বিগত বছরের যে পরীক্ষাগুলো হয়েছে সেখানেও কিন্তু একই ধরনের কোশ্চেনগুলো এসেছে। ফলে লাস্ট 1 বছর 1.5 বছর যে পরীক্ষাগুলো হবে সেখানে কিন্তু নিঃসন্দেহে বলা যেতে পারে এই কোভিড-19 রিলেটেড বা অর্থনীতি রিলেটেড কিন্তু তোমাদের কাছে প্রশ্ন পেপারে কিন্তু কোশ্চেন থাকবে। বিশ্বের সমস্ত দেশই কিন্তু কোভিড-19 থেকে বাঁচার জন্যে হয় সম্পূর্ণ লকডাউনের প্রসেসে গেছে বা আংশিক লকডাউন প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা ভারতবর্ষের প্রেক্ষাপটে যদি আলোচনা করি তাহলে দেখতে পারো ভারতবর্ষ কিন্তু এখনো অবধি সম্পূর্ণই লকডাউন ঘোষণা করেছে। 20 এপ্রিলের পর থেকে কিছু কিছু ক্ষেত্রে সরকার ছাড় দেওয়ার ঘোষণা করেছে, কিন্তু 20 এপ্রিলের আগে কিন্তু সম্পূর্ণ লকডাউনেরই প্রসেসে গেছে। আবার বিশ্বের তাবৎ তাবৎ দেশগুলো যদি আমরা দেখি, আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র বা তোমার ইংল্যান্ড বা স্পেন, ব্রিটেন, এইগুলো যদি আমরা আলোচনা করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো, বা চায়না, এখানেও কিন্তু লকডাউন পিরিয়ডের মধ্যে দিয়েই যাচ্ছে। এখন দেখো লকডাউন পিরিয়ডের মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখন আমরা কি বলা যেতে পারে, উৎপাদন সম্পূর্ণই প্রায় বন্ধ, বা বন্ধ বললেই চলে, বা হলেও খুব অল্প স্বল্প হচ্ছে। তাহলে কি ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রিগুলো আছে যেখানে উৎপাদনমূলক কাজকর্ম হচ্ছে সেই ইন্ডাস্ট্রি বলতে গেলে টোটালটাই বন্ধ। বা কোনো সরকার যদি বা কোনো দেশ যদি আংশিক লকডাউন করেছে তাহলে হয়তো সেখানে অল্প স্বল্প উৎপাদন হচ্ছে, কিন্তু উৎপাদন হলেই তো চলবে না, সেটার জন্য তো মার্কেট লাগবে। মার্কেটটা পাবে কি করে? আন্তর্জাতিক বিমান তো বন্ধ। ভারতবর্ষের সঙ্গে বিদেশের যেমন যোগাযোগ হচ্ছে না, এখন আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ, ঠিক তেমনি বিদেশের যে কোম্পানিতে উৎপন্ন হচ্ছে দ্রব্য সেটা কিন্তু ভারতের মার্কেটেও আসতে পারছে না। আবার বলছি, ভারতবর্ষের ধরো কোনো একটা প্রোডাক্ট তৈরি হলো যেটা ভারতের খুব বিখ্যাত, সেটা যেমন ভারতবর্ষ বিদেশকে দিতে পারছে না, রপ্তানি করতে পারছে না, ঠিক তেমনি ভারতবর্ষ প্রয়োজনীয় জিনিস কিন্তু বিদেশ থেকে আমদানিও করতে পারছে না, কেননা ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো সব বন্ধ। তাছাড়া আর কি বলা যেতে পারে, ফ্লাইট যারা বিজনেসম্যান, যারা কোম্পানিগুলো চালাচ্ছে আন্তর্জাতিক বিমানগুলো, সব এখন ম্যাক্সিমাম প্রাইভেটাইজেশন হয়ে গেছে। খালি পণ্য পরিষেবা করে না, কিন্তু তার মধ্যে লোকও যায় এই দেশ থেকে ওই দেশে, বিদেশে, বা বিদেশ থেকে আমাদের দেশে আসে, সেটাও সম্পূর্ণ বন্ধ। তাহলে সেখানে কিন্তু নেট ইনকাম জিরোই বলা যেতে পারে। এছাড়া আর কি আছে, সিনেমা ইন্ডাস্ট্রি। তুমি ভারতবর্ষের প্রেক্ষাপটে দেখো, ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু এখন বিভিন্ন প্রেক্ষাগৃহগুলো বন্ধ, কেননা আমরা জানি এই কোভিড-19 ডিস্টেন্স বজায় রাখতে হবে। সিনেমা হলে নিশ্চয়ই ডিস্টেন্স বজায় থাকবে না, পাশাপাশি চেয়ারগুলো।
একটা চেয়ার পরপর নিশ্চয়ই তোমরা বসবে না, প্রত্যেকটা চেয়ারেই দর্শক বসবে। সিনেমা হল টোটালি বন্ধ। তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রির ওপরও কিন্তু বিশাল এক ধাক্কা গেছে। ভারতবর্ষে কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি একটা অর্থনীতিতে জায়গা দখল করে আছে, ফিল্ম ইন্ডাস্ট্রিও বন্ধ। এরপরে আসা যায় ট্যুরিজম। দেখো ভারতে অনেক জায়গা আছে, ধরো গোয়া, কেরল বা তোমার দার্জিলিং অথবা পুরী ধরা যেতে পারে আমাদের সামনে, দীঘা পশ্চিমবঙ্গের, এইগুলো কিন্তু ট্যুরিজমের জন্য বিখ্যাত। এবং এর পার্শ্ববর্তী অঞ্চলগুলো বা এই অঞ্চলের পাশে যারা আছে, এখানে যারা হোটেল গড়ে উঠেছে বা অনেক মানুষজন এখানকার, তারা কিন্তু ট্যুরিজম শিল্পের ওপরই নির্ভর করে আছে। কেন অনেক আমরা দেখতে পারি যে বিদেশ থেকে অনেকে আসে ভারতবর্ষের বিভিন্ন স্থান দেখার জন্য। তাহলে ট্যুরিজম কিন্তু ভারতের অর্থনীতিতে কিন্তু একটা জায়গা দখল করে আছে। কিন্তু কোভিড-19-এর জন্যে আমি একটু আগে বললাম আন্তর্জাতিক বিমান যেমন বন্ধ আছে, দেশীয় বিমানও বন্ধ। আবার বিভিন্ন ট্রেন ক্যান্সেল, কোনো ট্রেনই এখন চলছে না, বাস পরিষেবা বন্ধ। তাহলে টোটাল যোগাযোগ ব্যবস্থাটাই এখন বন্ধ আছে। তাহলে তুমি ট্যুরিজম করবেই বা কোথা থেকে? তোমার ধরো যাওয়ার ইচ্ছা হলো গোয়াতে যাবো, গোয়াতে যাবে কি করে? প্লেনও বন্ধ আছে, ট্রেনও বন্ধ আছে, তাহলে তো যাওয়ার কোনো উপায় নেই। তাহলে ট্যুরিজম ইন্ডাস্ট্রিও কিন্তু বলা যেতে পারে নিচের দিকে বা নিম্নগামী। দেখো ইন্ডাস্ট্রি বিভিন্ন যে সেক্টরগুলো বললাম সেগুলো যদি নিম্নগামী হয় তাহলে এর ফলে কি হবে? রিসেশন আসতে বাধ্য বা মন্দা আসতে বাধ্য, তাই না? এটা খালি ভারতের প্রবলেম না, বিশ্বের তাবড় তাবড় অর্থনীতির দেশগুলো যদি দেখো, সব দেশেই একই পরিস্থিতির সম্মুখীন হবে ভবিষ্যতে। কিন্তু কেননা উৎপাদন শিল্প যদি বন্ধ থাকে তাহলে অর্থনীতি এগোবে কোথা থেকে? উৎপাদন শিল্প বন্ধ, পরিষেবা যেগুলো আছে সরকার দেয় সেখানেও সরকারের আর্ন হয়, সেখানটাও বন্ধ। তাহলে তোমার কি বলা যেতে পারে? তাহলে সরকারের ইনকামটা হবে কোথা থেকে? এর ফলে কিন্তু সরকার রিসেশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাবে। কোভিড-19 হয়তো চলে যাবে, কিন্তু অর্থনৈতিক মন্দা কিন্তু আমাদের অনেক দিন এর কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হবে বা এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্যে কিন্তু ভাবতে হবে। দেখো অর্থনৈতিক যে মন্দা আমাদের এসে পড়বে তার থেকে বাঁচার জন্য কিন্তু কতগুলো প্রসেস আছে। কদিন আগে আমরা নিউজ চ্যানেলে দেখলাম বিশিষ্ট অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলল? টাকা ছাপিয়ে গরিবদের হাতে দিয়ে দিতে, তাহলে এর সুফল পাওয়া যাবে। দেখো টাকা ছাপিয়ে সরকার নয়, গরিবদের হাতে দিয়ে দিল, গরিবরা টাকাও পেল, জিনিসপত্র কিনতে পারলো, খুব ভালো প্রপোজাল, তাই না? কিন্তু গরিবদের হাতে যদি টাকা দেয় তাহলে তো মুদ্রাস্ফীতি হবে। মুদ্রাস্ফীতি কিন্তু অর্থনীতির ক্ষেত্রে কিন্তু বিপজ্জনক। আমরা বিগত যদি দেখি ইতিহাস ভারতবর্ষের বা অন্য দেশের, তাহলে কিন্তু দেখতে পাবো যে মুদ্রাস্ফীতি কিন্তু অর্থনীতিকে কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। এরপরে আর একটা প্রসেস আসতে পারে, ধরো বৈদেশিক লোন বা বিভিন্ন বৈদেশিক প্রতিষ্ঠান থেকে লোন। এখন দেখো বিশ্বের সব দেশই তো করোনার মধ্যে দিয়ে যাচ্ছে, 200টার ওপর দেশের কিন্তু করোনা হয়ে গেছে, করোনা ভাইরাসে অ্যাটাক। যে বিশেষ অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো আছে তারা কাকে লোন দেবে আর কাকে দেবে না, সবাই তো লোন চাইবে। সমস্ত বিশ্বের দেশই তো করোনার মধ্যে দিয়ে যাচ্ছে, খালি ভারতবর্ষ যাচ্ছে না। ভারতবর্ষ যেমন যাচ্ছে, ব্রিটেনও যাচ্ছে, আমেরিকাও যাচ্ছে, চায়নাও যাচ্ছে, রাশিয়া যাচ্ছে, সবাই যাচ্ছে। তাহলে তারা কাকে লোন দেবে বা কাকে দেবে না, তাহলে এইটাও কিন্তু বলা যেতে পারে খুব একটা আশা নেই। এরপরে কি আমাদের যে ইন্টারনাল সোর্সগুলো আছে সেখান থেকে ধরো সরকার টাকা চাইল বা যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তারা টাকা দেবে কেন? তারা তো লাস্ট 1.5 মাস 2 মাস ধরে উৎপাদন বন্ধ। ভবিষ্যতে যে ধরো কোনো একটা ম্যানুফ্যাকচারিং হলো সেটার মার্কেট পাবে নাকি তা নিয়ে এখন চিহ্নের মুখে দাঁড়িয়েছে, প্রশ্ন চিহ্নের মুখে। তারা তো বিজনেস বোঝে, লাভ বোঝে, প্রফিট বোঝে। তারা 1.5 মাস 2 মাস ধরে কোনো উৎপাদন করছে না। ওই যে একই অন্যদিকে যারা কর্মচারী আছে তাদের কিন্তু বেতন দিয়ে যাচ্ছে সমহারে। বেতন কিন্তু আমরা খুব একটা শুনিনি যে, বা খবরের পেপারেও আসেনি যে কাটছাট হচ্ছে। সরকার বলছে বারবার নিউজ চ্যানেলে এসে তাদের যেন বেতন না কাটা হয়। বেতন দিয়ে যাচ্ছে ঘরে বসিয়ে, উৎপাদন হচ্ছে না। তারা তো বিজনেস করতে এসেছে প্রফিটের জন্যে, তাই না? তারা যখন প্রফিটটা পাবে না বা বিজনেসটা নিম্নগামী হবে তখন তারা সরকারকেই বা লোন দেবে, সরকারকেই বা দেবে কি করে টাকা? তাদেরও তো অর্থ ইয়ে হয়ে যাবে,
একটা সমস্যার মুখে এসে পড়ে, তাহলে কিন্তু এটাও হলো না। এরপরে কি থাকে? এরপরে থাকে কিন্তু ফিনান্সিয়াল এমার্জেন্সি। এইটা কিন্তু ভারতের সংবিধানে বলে দেওয়া আছে। দেখো, বিশিষ্ট যারা সংবিধান বিশেষজ্ঞ কতটা দূরদর্শী সম্পন্ন ছিল দেখো। আমি বলছি না তারা 1947 সালে 48 সালে বসে সংবিধান লেখার সময় ভেবে নিয়েছিল যে 2020 সালে ভারতবর্ষে এসে কোভিড-19 হবে, সেটা আমি বলছি না। কিন্তু তারা যখন সংবিধান রচনা করেছিল তখন কিন্তু তারা কতটা দূরদর্শিতার পরিচয় দিয়েছিল সেটা কিন্তু ভাবারই বিষয় আছে। তারা কিন্তু সংবিধানে এমন অংশ রেখে গেছে যেটা ভবিষ্যতে তারা কিন্তু ভেবেছিলেন যে ভারতবর্ষ এরকম পরিস্থিতিতে আসতে পারে, অর্থনৈতিক জরুরি অবস্থার মধ্যে আসতে পারে, এর জন্য কিন্তু সংবিধানে অংশ রেখে গেছেন। দেখো, দেশের অখণ্ডতা, একতা, সার্বভৌমত্ব এগুলো রক্ষা করার জন্য কিন্তু সংবিধানের 18 নম্বর পার্ট, আবার বলছি 18 নম্বর পার্টে 352 থেকে 360 আর্টিকেলে এমার্জেন্সি প্রভিশন কিন্তু দেওয়া আছে। সংবিধানের কি বললাম, 18 নম্বর পার্টে 352 থেকে 360 আর্টিকেলে বা 352 থেকে 360 ধারায় এমার্জেন্সি প্রভিশন রেখে গেছেন। এমার্জেন্সি প্রভিশনটা কিন্তু বিদেশ থেকে নেওয়া কনসেপ্ট না। এটা কোথা থেকে, এর আগের ক্লাসেও আমি বলেছি, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা ভারত শাসন আইন, কত সাল, 1935, এখান থেকে নেওয়া। এমার্জেন্সি প্রভিশন ভারত শাসন আইন 1935 থেকে নেওয়া। এখন অনেকে আমাকে প্রশ্ন করে, স্যার তাহলে আমরা তো বিভিন্ন বইতে দেখি জার্মানি থেকে নেওয়া। সম্পূর্ণ ভুল। জার্মানি থেকে নেওয়া কোনটা, পার্থক্যগুলো বুঝতে হবে, সামান্য পার্থক্য আছে লয়ে, এইগুলোই বুঝতে হবে। ল তুমি বই কিনে পড়লেই হবে না, পার্থক্যগুলো কিন্তু লয়ের মারপ্যাচ আছে, এগুলোই কিন্তু তোমাদের বোঝার আছে। ওই গাঁগা করে মুখস্থ করলে হবে না, যখন পড়বে বুঝে বুঝে পড়বে। জার্মানির ওয়েমার সংবিধান থেকে কি নেওয়া আছে, এমার্জেন্সি প্রভিশনের সময় ফান্ডামেন্টাল রাইটস খর্ব হবে, এই কনসেপ্টটা নেওয়া আছে। এমার্জেন্সির কনসেপ্টটা নেওয়া আছে ভারত শাসন আইন 1935। আর এমার্জেন্সি পিরিয়ডের সময় ফান্ডামেন্টাল রাইটসে খর্ব করা যাবে, কোনটা ফান্ডামেন্টাল রাইটস রেখে দেওয়া যাবে বা কোনটা রাখা যাবে না, এটা আর্টিকেল 358 আছে। এই কনসেপ্টটা কিন্তু জার্মানির ওয়েমার সংবিধান থেকে নেওয়া। এবার আসা যাক এমার্জেন্সি। ভারতের সংবিধানে কিন্তু 3 ধরনের এমার্জেন্সি বলেছে। 352 ন্যাশনাল এমার্জেন্সি আছে। ন্যাশনাল এমার্জেন্সি এখন অবধি ভারতবর্ষে 3 বার হয়েছে, এটা নিয়ে পরে আমি তোমাদের ক্লাস করাবো। ধরো বিদেশি শত্রু ভারতবর্ষ আক্রমণ করলো, XYZ কোনো একটা দেশ ধরো ভারতবর্ষ আক্রমণ করে দিল, তাহলে কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি সম্মুখীন হতে পারে দেশ। তারপরে কি আছে, স্টেট এমার্জেন্সি। স্টেট এমার্জেন্সি কিন্তু ভারতবর্ষে এখন অবধি 100-এরও অধিক বিভিন্ন রাজ্যে কিন্তু জারি হয়েছে, টোটাল সব মিলিয়ে 100-এরও অধিক। এটা কিন্তু পরীক্ষায় এসেছিল একবার যে কোন রাজ্যে সব থেকে বেশি, পাঞ্জাবে কিন্তু সব থেকে বেশি স্টেট এমার্জেন্সি চালু হয়েছে। দেখো, স্টেট এমার্জেন্সি কোন ক্ষেত্রে, এটা নিয়েও আমি ক্লাস করবো, অল্প বলে যাই তোমাদের। স্টেট এমার্জেন্সি কিন্তু আর্টিকেল 356 আছে। ধরো কোনো দল ভোট হলো, কোনো দল কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেল না, তখন কিন্তু রাজ্যপাল ইচ্ছা করলে কিন্তু স্টেট এমার্জেন্সি জারি করতে পারে। অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করলো, যে কেন্দ্রীয় সরকার মনে করলো যে রাজ্যে আইনের সুশাসন নেই, তাহলে কিন্তু স্টেট এমার্জেন্সি জারি করা যায়। এটা 356 আর্টিকেল আছে। আর 360-এ কি, 360-এ কিন্তু ফিনান্সিয়াল এমার্জেন্সি আছে। আজকে এটা নিয়ে তোমাদের ক্লাস করাবো। কোভিড-19-এর সঙ্গে ফিনান্সিয়াল এমার্জেন্সি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। দেখো, কোভিড-19 একটা ডিজিজ, এটা কিন্তু আমাদের হেলথ সিস্টেমের উপর এমার্জেন্সি এনে দিচ্ছে। হেলথ সিস্টেমের উপর এমার্জেন্সি এনে দিলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমরা এখন গৃহবন্দী, কোনো উৎপাদন বন্ধ, কলকারখানা বন্ধ, কাজকর্ম বন্ধ। পরবর্তীকালে কিন্তু হয়তো কোভিড-19টা চলে যাবে, কিন্তু বিশ্বে আবার বললাম অর্থনৈতিক একটা এমার্জেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে সারা বিশ্ব যাবে। তাই জন্য আজকে তোমাদের ফিনান্সিয়াল এমার্জেন্সিটা বলছি। শোনো, 360 নম্বর আর্টিকেলে আছে, এটা কিন্তু রাষ্ট্রপতি জারি করতে পারে। আবার বলছি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিন্তু এটা জারি করে। 360 নম্বর আর্টিকেলে আছে। জারি করার 2 মাসের মধ্যে
সংসদের উভয় কক্ষ বা পার্লামেন্টের উভয় কক্ষ থেকে কিন্তু অনুমোদন করিয়ে নিতে হবে। রাষ্ট্রপতি জারি করলো, জারি করার 2 মাসের মধ্যে পার্লামেন্টের উভয় কক্ষ থেকে অনুমোদন করাতে হবে। যদি না করাতে পারে তাহলে কিন্তু অকার্যকর হয়ে যাবে। এবার ধরো পার্লামেন্ট থেকে পাশ করিয়ে নিল, পাশ করিয়ে নেওয়ার পর কিন্তু সংবিধানে বলে দেওয়া নেই কতদিন এটা জারি থাকে। রাষ্ট্রপতি ততদিনই জারি রাখবে যতদিন উনি মনে করবেন যে ভারতবর্ষ ফিনান্সিয়াল কি বলা যেতে পারে অসাম্যের মধ্যে দিয়ে বা ফিনান্সিয়াল একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে ভারতবর্ষ যাচ্ছে, যে আমাকে এই টাইম পিরিয়ড অবধি জারি রাখতে হবে, কেননা এই টাইম অবধি জারি রাখলে হয়তো ফিনান্সিয়াল সংকটটা কেটে যাবে। রাষ্ট্রপতি ততদিনই জারি রাখবে, এই নিয়ে কিন্তু সংবিধানে বলে দেওয়া নেই। রাষ্ট্রপতি সন্তুষ্টর ওপরে এটা কিন্তু জারি থাকে। 360 নম্বর আর্টিকেলে আছে, বললাম পার্লামেন্ট থেকে 2 মাসের মধ্যে পাশ করিয়ে নিতে হবে। আর কি রাষ্ট্রপতি ইচ্ছার ওপর এটা বজায় থাকে। এবার কি এটা কে তুলে নেয়? রাষ্ট্রপতি কিন্তু আবার অর্ডার করে তুলবে, এটা কিন্তু রাষ্ট্রপতি আবার অর্ডার করে তুলবে। এবার প্রশ্ন হলো এই যে ফিনান্সিয়াল এমার্জেন্সি বলছি, বিষয়টা কি? এটা খায় না মাথায় মাখে? দেখো, ফিনান্সিয়াল যখন এমার্জেন্সি হবে তখন কিন্তু কিছু কিছু প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমরা এসে পড়বো। যেমন কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা রাজ্য সরকারি কর্মচারী, তাদের কিন্তু বেতন ভাতা বা যে সরকারি সুযোগ সুবিধাগুলো পায় সেগুলো কিন্তু খর্ব করা হবে। যে হারে আগে পাচ্ছিল তখন ফিনান্সিয়াল এমার্জেন্সি পিরিয়ডে কিন্তু সেই হারে পাবে না, এগুলো কিন্তু খর্ব হবে। তাছাড়া কি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যারা জাজ আছে, বিচারক আছে, তারাও যে বেতন পাচ্ছে, ভাতা পাচ্ছে বা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে সেগুলো কিন্তু কাট ডাউন করতে হবে বা খর্ব হবে। কিন্তু সেগুলো কিন্তু আগে যে হারে পেত সেটা কিন্তু থাকবে না। এটা তো গেল। আর কি, ধরো মানি বিল, কোনো রাজ্য সরকারের মানি বিল, সেই মানি বিলটা প্রেসিডেন্ট কিন্তু বা রাষ্ট্রপতি সংরক্ষণ করে দিতে পারবে। মানে তখন যখন এমার্জেন্সি পিরিয়ডের মধ্যে এসে পড়বে তখন কিন্তু স্টেট গভর্নমেন্ট কোনো মানি বিল আর ধরে রাখো পাস করাতে পারবে না, তখন প্রেসিডেন্ট কিন্তু ইচ্ছা করলে সেটা সংরক্ষণ করে দিতে পারে। আর কি, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলোকে কিন্তু পরামর্শ দিতে পারে, বিভিন্ন আর্থিক বিষয়ে পরামর্শ দিতে পারে। আবার বলছি, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলোকে আর্থিক বিষয়ে পরামর্শ দেবে কিন্তু। আর কি, রাজ্যের যে মানি বিলটা আছে, স্টেট মানি বিল, সেটা কিন্তু রাষ্ট্রপতি ইচ্ছা করলে সংরক্ষণ করতে পারে। বিচারকদের যে বেতন ভাতা যে সুযোগ সুবিধা আছে সেগুলো কিন্তু খর্ব হবে। তাছাড়া কি সরকারি যারা কর্মী আছে, পেনশনভোগী যারা আছে, খালি কর্মী না পেনশনভোগী, তারাও যে পেনশন পায় বা সরকারি কর্মী যারা আছে তারা যে সুযোগ সুবিধাগুলো পায় বা মাইনে পায়, স্যালারি পায়, সেগুলো কিন্তু সরকার ইচ্ছা করলে কমাতে পারে নির্দিষ্ট অনুপাতে। এগুলো কিন্তু ফিনান্সিয়াল এমার্জেন্সির মধ্যে বলে দেওয়া আছে। আশা করি তোমাদের ফিনান্সিয়াল এমার্জেন্সিটা নিয়ে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তোমরা যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা এখনো, পারলে করে নিও। আর যারা করেছো তারা কিন্তু বন্ধু বান্ধবদের শেয়ার করো যাতে তাদেরও কাজে লাগে।